বেশ কিছুদিন ধরেই আলোচিত সমালোচিত আজিজ এবং বেনজির প্রসঙ্গ ঠিক একই সময়ে আবারও উঠে এলো পুলিশের গুলিতে পুলিশ নিহত হয়েছেন। অর্থাৎ পুলিশ বাহিনী কিংবা রাষ্ট্রের যারা নিরাপত্তা রক্ষা করবেন সেরকম নিরাপত্তা রক্ষীকারী বাহিনী যখন বারবার এই ধরনের সমালোচনার সৃষ্টি হচ্ছেন, সেই বিষয়টি নিয়ে জানতে ইচ্ছেই করতে পারে ভুল তাহলে কোথায় হচ্ছে কিংবা কারই বা এই ধরনের ভুল হচ্ছে। সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। দেশ সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, কোথায় ভুল এ বিষয় নিয়ে আজকের এই আলোচনায় আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন সাজ্জাদ আলম খান তপু, সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন, এবং আছেন আবু জায়েদ আল মাহমুদ, রাজনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের দেশ সন্ধ্যায়। সাজ্জাদ আলম খান তপু, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পেয়েছি যে আজিজ এবং বেনজির সংক্রান্ত বিষয়গুলো কিন্তু যথেষ্ট সমালোচনার পর্যায়ে আছে। একেবারে টক অফ দ্য কান্ট্রি বলা চলে। শুধু আসলে শহর কেন্দ্রিক নেই এই আলোচনা, একেবারে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব যারা পালন করছেন তাদেরকে নিয়ে আসলে এই ধরনের অভিযোগ, এই ধরনের দুর্নীতির অভিযোগ। এমনকি বেনজির ইস্যুতে এটাও বলা হচ্ছে তিনি হয়তো চাঁদে শুধু জমি কেনা বাকি রেখেছেন, আর কোথাও হয়তো বাকি নেই তার দুর্নীতি করা। এই সব কিছু নিয়ে আসলে পুরো বাহিনীকে নিয়ে এক ধরনের প্রশ্নের জায়গা সৃষ্টি হচ্ছে কিনা, পুরো বাহিনীর যে আসলে এক ধরনের মান নিয়ন্ত্রণ করার যে বিষয়টি ছিল সেখানেও আসলে আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি কিনা। ধন্যবাদ আপনাকে। সাথে আমাদের সমালোচক রয়েছে, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি, যারা দেখছেন তাদেরও শুভেচ্ছা। দেখেন, বেনজিরের ইস্যুটা আসলে নজিরবিহীন বটে আর কি। তার যে সম্পদ, তার অর্থ সম্পদ দেশে বিদেশে, আপনি যেভাবে বলছিলেন চাঁদে ছাড়া হয়তো সব জায়গায় তার অর্থ সম্পদ রয়েছে। তদন্ত চলছে, সেগুলোরও প্রকাশ ঘটবে। এই তদন্ত কার্যক্রম যখন চলছিল এর মাঝখানেই কিন্তু তিনি টাকা পয়সা তুলে নিয়ে আসলে বিদেশে চলে গেছেন আর কি। সেটি কেমন করে গেল, কি করে গেল, যদিও আদালতের কোনো নিষেধাজ্ঞা ছিল না বটে, তবে এরকম সন্দেহভাজন মানুষের দিকে তো আসলে আইন শৃঙ্খলা যারা রক্ষা করেন তাদের বিভিন্ন উইং যাদের রয়েছে তারা কিন্তু আসলে নজরদারি বাড়াতেই পারতেন আর কি। সেটি বাড়াতে পারেনি অথবা বাড়াননি, যেটা হয়েছে সেই কারণে তিনি হয়তো চলে গেছেন আর কি। আইন শৃঙ্খলা যারা নিরাপত্তা দিবেন, যারা আমাদের নিরাপত্তা বোধ তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবেন, নীতিনিষ্ঠভাবে কাজ করবেন, তাদের প্রতি তো আসলে আমাদের প্রত্যাশা অনেক অনেক প্রত্যাশা। এই কারণে, কারণ আমি নিরাপদে থাকতে চাই, চলতে চাই, ঘুমাতে চাই, সম্পদ তৈরি করতে চাই, সেটি যাতে আর কেউ দখল না করে। বাসায় ঘুমাতে যাই যাতে আসলে চোর ডাকাত ছিনতাইকারী যাতে রাস্তাঘাটে আমাকে আসলে আক্রমণ না করে। সেই কারণে তাদের যে ঐতিহাসিক দায়িত্ব এবং তাদের যে মানে ম্যানুয়ালে সংযুক্ত যে সমস্ত দায়িত্বের কথা বলা হয়, সেগুলো যদি তারা যথার্থরূপে পালন করতে পারত তাহলে নিশ্চয়ই একটি স্বস্তির জায়গাটা তৈরি হলো। কিন্তু আমরা দেখলাম যে এই পুলিশ প্রধান ছিলেন এবং তার দায়িত্বকালীন সময় তিনি আসলে প্রচুর অর্থ সম্পদের মালিক হয়েছেন, যে সমস্ত অর্থ সম্পদের জায়গাটার সাথে তার আয় উপার্জনের সাথে কোনো ধরনের সঙ্গতি নাই। ক্ষেত্র বিশেষে আমরা দেখলাম তিনি তার পাসপোর্টটাও পর্যন্ত আসলে সরকারি পাসপোর্টের পরিবর্তে বেসরকারি পাসপোর্ট দিয়েছেন। সেই ক্ষেত্রেও আইনের একটি চরম লঙ্ঘন করেছেন। দুদকে তিনি যাননি বটে, তার আইনজীবীর মাধ্যমে সময় চাওয়া হয়েছে। আমরা তো ইতিমধ্যে জেনে গেছি তিনি তার দেশে নাই, হয়তো বা আর ফিরবেন না। আবার স্বরাষ্ট্রমন্ত্রী এটিও বলেছেন তিনি জানেন না এখনো আসলে বেনজির কোথায় আছেন, সেটা কিভাবে সম্ভব জানেন না। আচ্ছা, কিন্তু এই যে জায়গাগুলো তৈরি হচ্ছে, অর্থাৎ একজন বেনজির যাতে তৈরি না হতে পারে আর কি, মানে এই যে সম্পদ, অর্থ এবং সম্পদের নজিরবিহীন অধিগ্রহণ বলেন, দখলদারিত্ব বলেন, কিনে নেওয়া বলেন, ভয় দেখিয়ে নিজের আয়ত্তে রাখা বলেন, এরকম অবস্থা যাতে তৈরি না হয় সেই জন্য আসলে বাংলাদেশের প্রচলিত আইন ও বিধিবিধান এবং কাঠামো তো অবশ্যই রয়েছে। তারপরেও কিন্তু এরকম লোক তৈরি হচ্ছে, এমন কর্মকর্তা যারা ক্ষমতার অপব্যবহার করছে। আমরা জানতাম যে একজন কর্মকর্তা যখন বড় পদে আসীন হন তখন তাকে নানা দিক থেকেই আসলে দেখভাল করা হয়, অর্থাৎ তার উপর নজরদারিত্বের জায়গাটা থাকে আর কি। তারপরেও তার এই যে সম্পদ করবার যে দুঃসাহসিক অভিযান শুরু হলো, সেইটি আসলে তিনি কিভাবে করলেন এবং সেই অনুযায়ী তার বিভাগীয় কোনো ব্যবস্থা নেওয়ার আসলে আর কোনো এখতিয়ার নাই, যেহেতু তিনি বাহিনী থেকে সেখানে চলে গেছেন। তবে এটিতে বলা চলে যে ঢালাওভাবে বাংলাদেশের পুলিশ বাহিনী এর জন্য দায়ী, এটি তো করা যাবে না। কারণ পুলিশ আছে বলেই তো আমরা নিরাপদে রাস্তাঘাটে হাঁটি, বাড়িতে থাকি, নিজের সম্পদ নিজের আয়ত্তে রাখি। এখন এই রকম যারা দুর্বৃত্ত তৈরি হন তাদের ব্যাপারে আসলে আমার কাছে মনে হয় যে আরো বেশি কঠোর হবার প্রয়োজন রয়েছে। যখন আসলে খুবই সংবেদনশীল পদে দায়িত্বরত কেউ এই ধরনের দুর্বৃত্তায়নের সাথে যুক্ত হচ্ছেন এবং যারা আসলে সরকার বলছে সরকারের দায় নেই, সেটা কি আসলে এতটাই সহজভাবে এই দায় এড়িয়ে যাওয়ার সুযোগ আছে? যারা অবৈধভাবে সম্পদ গড়েন সেই সম্পদ গড়বার তো সুযোগ আসলে আইনি কাঠামোতে নাই।
বাংলাদেশের সংবিধানও বলছে যে ন্যায্যতার ভিত্তিতেই আসলে আপনার আয় উপার্জনের জায়গা। তাহলে এই যে লাগামহীন সম্পদ যিনি গড়েছেন, তখন সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান বা সংস্থা তো তার দায় আসলে এড়াতে পারে না আর কি। সরকার হয়তো বলতে চায় যে রাজনৈতিকভাবে হয়তো বা তাদের দায় নাই, তবে এটা তো ঠিক যে তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, মামলা দায়ের হচ্ছে, তার মামলা প্রয়োগের নির্দেশাবলী আসছে, তাকে দুদকে হাজির হতে বলা হয়েছে ও তার পরবর্তীতে আসলে আইন আদালতের প্রক্রিয়াতে তিনি হয়তো সেই যেহেতু জায়গাতে এখনো উপনীত হবেন। তদন্তাধীন আছে পুরো বিষয়টি, আমাদের হয়তো সরাসরি একেবারে তাকে অভিযুক্ত বলবার না, সুযোগটি নেই। অভিযুক্ত না, তদন্তে যেহেতু হয়েছে, আবার এই জায়গাগুলো তো গণমাধ্যমের কাছে পরিষ্কার হয়েছে। তার যে আদালত তো তার নজিরবিহীন সম্পদের হিসাবটা পেয়েই তো আসলে সেটিকে তার বিরুদ্ধে ক্রোক বা ব্যবস্থা নেওয়ার জব্দের কথা। কিন্তু ব্যবস্থা এখানেও আসলে করেছেন। একটি বড় প্রশ্ন থেকে যায় যে দুদক আসলে তাহলে এতদিন কি করলো? আবু জাহেদ আল মাহমুদ, যদি আপনার কাছে আমি আসি, দুদকের ভূমিকা নিয়ে বেনজিরের এই কীর্তির পরে আসলে যে এক ধরনের প্রশ্ন উঠছে, দুদক তাহলে এতদিন আসলে কি করলো? এই বিশাল সম্পদের পাহাড় তো নিঃসন্দেহে একদিনে গড়ে তোলা সম্ভব হয়নি। তাহলে এই আলাদিনের চেরাগ যতদিনে গড়ে উঠলো ততদিন দুদক কোথায় ছিল? উত্তরটা এসে দিচ্ছি, ধন্যবাদ। দেশে বিদেশে আজকে দেশ টিভির সামনে যারা শুনছেন, কলাকুশলী, বিজ্ঞ আলোচক এবং সম্মানিত সঞ্চালক, আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় দুদক দীর্ঘদিন ঘুমিয়েছিল। 1/11-এর সময় আমরা দুদককে খুব সরব দেখেছিলাম। তারপরে যে দুদক ঘুমিয়েছিল, দীর্ঘ সময় ঘুমিয়েই ছিল। তারপরে একটা সময় আমরা দেখলাম বিভিন্ন মন্ত্রী, বিভিন্ন বড় বড় ব্যক্তিদের বিষয়ে যখন অভিযোগ উঠলো বিভিন্ন পদ্মা সেতুর ঘটনাটাকে কেন্দ্র করে, তখন দুদক সার্টিফিকেট দেওয়া শুরু করলো। যাদের বিরুদ্ধে বিভিন্ন রকম বিভিন্ন সময় অভিযোগ আসছে, শুধু যে পদ্মা সেতুর ঘটনা তা না, আরও কিছু অভিযোগ ছিল। আমরা দেখছি প্রত্যেককেই প্রায় সার্টিফিকেট দিয়ে তাদেরকে একেবারে নিষ্কলুষ বেকসুর করে দিয়েছে যে তারা নিরপরাধ, তারা অপরাধী নয়। তা আমাদের দেশের দুদকটা আসলে দুদকের নিজস্ব গতিতে চলে বা চলতে পারে, এটা দুদক প্রমাণ করতে পারেনি। আমরাও সেটা কর্মকাণ্ডে দেখিনি। সরকারের শীর্ষ মহল, সরকারের আইন বিভাগ, বিচার বিভাগ, প্রশাসন বিভাগ সব কিছুই, পার্লামেন্ট বলেন, সব কিছুই নির্বাহী বিভাগ সব নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণ করার কারণে যেখানে এই সংস্থাগুলো, নির্বাচন কমিশন বলেন, দুদক বলেন, এই স্বায়ত্তশাসিত এই সমস্ত প্রতিষ্ঠানগুলো যারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারার কথা এবং তাদের সেই পরিমাণ আইনে সুযোগ সুবিধা দেয়া আছে, কিন্তু তারা নিজেরাও সেই দায়িত্বটা পালন করে না। দুদককে যদি কোনো ফাইল গ্রিন সিগন্যাল আসে বিশেষ জায়গা থেকে, তখনই একমাত্র দুদক সেই ফাইলটার বিষয়ে কাজ করে। অথবা সরকারের কোনো দায়িত্বে থাকা কোনো ব্যক্তি যদি কোনো কারণে সরকারের সাথে বনিবনা দেন দরবারে লেনদেনে কোথাও কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্যাঘাত ঘটে, একমাত্র তার বেলায় দেখা যায় তদন্ত হয়। এরকম ফরিদপুরেও আমরা দু একটা ঘটনা দেখেছি। ওয়ার্ড লেভেলের নেতাকে হাজার হাজার কোটি টাকা পাওয়া গেছে, থানা কমিটির নেতাদেরকে, উপজেলা চেয়ারম্যানকে পরবর্তীতে জেলেও নেওয়া হয়েছে। একটি বিশেষ পরিবারের, প্রভাবশালী পরিবারের আত্মীয় স্বজন বিদায় তারা তখন আইনের ঊর্ধ্বে ছিল। কিন্তু যখনই এই প্রভাবশালী পরিবারের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়েছে বলে আমরা জানি, তখন তাদের দেখা গেছে যে ব্যাপকভাবে ঢালাওভাবে তাদের দুর্নীতি প্রকাশ পেতে শুরু করলো এবং ধরা পড়লো। তো আসলে আমি যদি বলি যে দুদক বা অন্য কোনো সংস্থার পক্ষেও বাংলাদেশে এখন যেই পর্যায়ে এক ব্যক্তিকেন্দ্রিক একটা প্রশাসন ব্যবস্থা চলছে, সেখানে আসলে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়াও সম্ভব না। আর আমাদের দেশের সরকার তো কোনোবার বলেনি যে তারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না, বরং তারা বারবার এটি বোঝানোর চেষ্টা করেছেন যে তারা আমি একটা কথা বলেন, আপনি একটু আগে বলছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় উনি জানেন না উনি কোথায় আছেন, কিভাবে গেলেন এটা উনি জানেন না, অথচ ইমিগ্রেশন অথরিটিটা সম্পূর্ণ স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে। এই পাসপোর্ট বিভাগ, সুরক্ষা বিভাগ, সমস্ত জিনিসগুলো হলো প্রধান মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নলেজের বাইরে। এই মানের একটা লোক যখন ব্যাপকভাবে তার বিরুদ্ধে অভিযোগ আসছে, দুদকের তদন্ত চলছে, দেশের নানানভাবে মিডিয়াতে, টেলিভিশনে আমরা ঘরে বাইরে মানুষ আলোচনা সমালোচনা করছে, সেরকম একটি সময়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্ত ছাড়া, উপর মহলের সিদ্ধান্ত ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী তাকে যেতে দিয়েছে, আর স্বরাষ্ট্রমন্ত্রী যাওয়ার মধ্যে জড়িত না এবং সরকার জড়িত না, এটা দুধের শিশুও বিশ্বাস করতে চাইবে না। শত কোটি টাকা প্রায় তিনি তুলে নিয়ে চলে গেছেন। ব্যাঙ্কগুলো দ্রুত টাকা দিয়ে দিচ্ছে, অথচ ব্যাংকে যান আপনি 50,000 1 লাখ টাকার একটা চেক দেন, আপনি 3 ঘন্টা ব্যাংক থেকে টাকা আনতে পারবেন না। ব্যাঙ্কগুলোর এই পরিমাণ দুরবস্থা, অথচ ওই সমস্ত ব্যক্তিদের, এই যে বেনজিরদের টাকা শত শত কোটি টাকা, প্রায় 100 কোটি টাকা, উনি 80 কোটি টাকার মতো নিয়ে চলে গেলেন। এইটা একটা ফিগার আমরা জানতে পেরেছি। এরকম কত ফিগার উনি এর আগে পাঠিয়ে দিয়েছেন।
জমি তো কিনেছেন, দেশে কিছু ইনভেস্ট করেছেন, যা করেছেন আমার ধারণা উনি যা দুর্নীতি করেছেন, যা বিভিন্নভাবে উপার্জন করেছেন, তার একশিকি দেশে রেখেছেন, বাকি সব কিছু ওনার বাইরে। এখানে এই ওনার প্রশ্নটি- স্ত্রী পরিজন সব উনি বাইরে জি, রেখেছেন। এই প্রশ্নটি বারবার থেকেই যায়। সাজেদ আলম খান তপু, এত সম্পত্তি তিনি গড়ে তুললেন, দীর্ঘদিন ধরে নিশ্চয়ই করতে হয়েছে। সেই সময়টিতে আসলে কেউই জানতে পারলো না, প্রশাসনও কিছুই বুঝতে পারলেন না, কিংবা দুদকের কথা আমি প্রশ্ন করেছিলাম আবু জাহেদ আল মাহমুদকে, দুদকও কিছু জানতে পারলেন না। প্রশাসনের নাকের ডগায় কিংবা প্রশাসন কি তাহলে কোনো না কোনোভাবে তাকে সহযোগিতাই করছিল? আমি আসলে ঢালাও অভিযোগ কাউকে করতে চাই না। মানুষ যখন একটা বড় পদে থাকে, সেই পদের তো আসলে কিছু ক্ষমতার অপব্যবহার সে যখন করে তখন তার অধস্তন অথবা সহকর্মী অথবা শুভমনা যারা থাকেন কাছাকাছি থেকে তো কিছু ধরনের সুযোগ সুবিধা নিতেই পারেন আর কি। যেমন ধরেন একের পর এক কৃষি জমি কিনছিলেন, সেই জায়গায় কৃষকরা তো নিশ্চয়ই ক্ষুব্ধ হয়েছে, এখন বুঝতে পারলাম। মানে এখন সংবাদ মাধ্যমে আসছে যে তারা ক্ষুব্ধ ছিল। যখন ক্ষুব্ধ হয়েছে নিশ্চয়ই তারা স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছেন, স্থানীয় জনপ্রতিনিধি যারা ছিলেন তাদের সাথেও তাদের সুখ দুঃখের কথা বলেছিলেন। সেগুলোর তো কোনো প্রবল প্রতিরোধ বা প্রতিবাদ আসলে গড়ে ওঠেনি, এটা একটা দিক। আরেকটি দিক হচ্ছে যে যখন ধরেন যে বিভিন্ন জায়গায় একের পর এক সম্পদ কেনা হচ্ছে, এই সমস্ত সার্ভিলেন্সের জন্য তো বিভিন্ন সংস্থা রয়েছেন, দুদক যেমন রয়েছেন। আমরা যদি মনে করি যে কারো আয়কর আসলে ফাঁকি দেওয়া হচ্ছে, সেই জন্য এই রাজস্ব বোর্ডের তত্ত্বাবধানে সিআইসি নামে একটা আছে, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল রয়েছেন, তাদের যেমন কাজ রয়েছেন। বিভিন্ন দপ্তর রয়েছেন, যে দপ্তরগুলো এই যে ফুলে ফেঁপে ওঠা সম্পদ আসলে লুটে নেওয়া, দখল করে নেওয়া, সেই সমস্ত বিষয়গুলো তারা আসলে দেখভাল করে থাকেন। তাদের কাছ থেকেও কিন্তু আমরা কোনো বার্তা আসলে জানতে পারিনি যে একজন সাবেক পুলিশ প্রধান বা সাবেক র্যাব প্রধান বা সাবেক মহানগর পুলিশের প্রধান একের পর এক এ ধরনের তৎপরতা চালাচ্ছেন। জি, এই জন্য সেখানে তো সাজেদ আলম খান তপু, এত সংবেদনশীল পদে যারা কাজ করছেন তাদের কর্মকাণ্ড কিংবা তাদের ব্যাকগ্রাউন্ড চেক করবার একটি বিষয় থাকে। জেনারেল আজিজের কথাও যদি আমি বলি, নিশ্চয়ই তাদের ব্যাকগ্রাউন্ড চেক করবার পরে তাদেরকে এই ধরনের সংবেদনশীল পদে দায়িত্বরত করা হয়েছে এবং এই সরকার অধীনেই তারা দায়িত্বরত ছিলেন। সরকার বারবার বলছে যে তারা যথেষ্ট অনাস্থার জায়গাটিতে আছেন, কিন্তু তাদের আসলে দায়ভার নেই, যেহেতু সমস্ত দুর্নীতি ব্যক্তিগতভাবে করা হয়েছে। তাই কি তাহলে শুধুই ব্যক্তির উপর চাপিয়ে দিয়ে আমাদের সহজভাবে মুক্তি পাওয়ার উপায় আছে? ব্যক্তি হয়তো অপকর্ম বলেন, সম্পদ লুটপাট করেছেন বা অর্থ আসলে মানুষের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন, অথবা জোরপূর্বক নিয়েছেন, অথবা সেবা দেওয়ার নাম নিয়ে হয়তো সংগ্রহ করেছেন। যেটাই হোক না কেন, এইটাই তো খুঁজে বের করার জন্য তো সরকারেরই দপ্তর রয়েছে। এই অন্যায় অবিচার অথবা এই যে পদস্খলন অথবা নৈতিকতার অধপতন অথবা অপতৎপরতা অথবা আসলে মানে বিধিসম্মত উপায়ে কার্যকর গ্রহণ না করা, এইটা দেখবার জন্যই তো সরকারি দপ্তর রয়েছে। ব্যক্তি অপকর্ম করেছে এটা যেমন ঠিক, তাইলে এই যে প্রতিষ্ঠানগুলো এতগুলো চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য এতগুলো সংস্থা অথবা সরকারের নিজস্ব দপ্তরের ভিতরে কর্তা ব্যক্তিরা রয়েছেন, তাদেরকেও তো একটা আসলে বড় পোস্টের আসলে তারা তৈরি করে দিয়েছেন যে আসলে তারাই বা কি করছেন এবং কত দূর এই কাজগুলো করছেন বা সহযোগিতা করছেন। আবু জাহেদ আল মাহমুদ, বেনজির এবং আজিজ একটি ব্যবস্থার অংশ ছিলেন এবং তাদের প্রয়োজনীয়তা হয়তো এই মুহূর্তে ফুরিয়ে গেছে। সে কারণেই আসলে তাদের বিরুদ্ধে এই ধরনের দুর্নীতির অভিযোগগুলো সামনে আসছে কিনা, বিশেষ করে বিরোধী দলগুলো কিন্তু বারবার এই জায়গাটিতে এই অভিযোগ তুলে আনবার চেষ্টা করেছে। বিরোধী দলগুলো সহ সকল ছোটোখাটো রাজনৈতিক দল আমরা সবাই প্রায় যার যার প্ল্যাটফর্ম থেকে বলছি যে শুধু ব্যক্তি আজিজ বা বেনজিরই এখানে জাস্ট তারা একটা উদাহরণ, কিন্তু বেসিক্যালি আপনি খেয়াল করবেন দুর্নীতি নেই এমন কোনো জায়গা নেই। সমস্ত জায়গাগুলো দুর্নীতিতে রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গেছে। সমস্ত সেক্টরগুলোতে, স্বাস্থ্য বিভাগ বলেন, শিক্ষা বিভাগ বলেন, সমস্ত জায়গাগুলোতে দুর্নীতিতে ছেয়ে গেছে। সরকার আসলে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। সরকার নিজেই দুর্নীতিতে মহাব্যস্ত। সরকারের মন্ত্রী এমপিদের যদি জবাবদিহিতারা টানেন, আপনি দেখবেন যে 99% মানুষ দুর্নীতি ফাঁদে পড়ে যাবে। অথচ তারা জবাবদিহিতার ঊর্ধ্বে, তারা বলছে জিরো টলারেন্স একটি শব্দ আবিষ্কার করে এই কথাটা বলে সরকারের শীর্ষ ব্যক্তিও বলেন এবং সরকারের অন্যান্য মন্ত্রীরাও বলেন, অথচ তার আশেপাশেই থেকে দুর্নীতিটা করেছে। আজিজ বা বেনজির এরা তো সরকারের সিলেকশন, সরকার তাদের নিজস্ব লোক মনে করে তাদের কর্মকাণ্ড করতে সুবিধা হবে, তাদের ন্যায় অন্যায়গুলো করতে সুবিধা হবে। বেসিক্যালি এই দুইজনের হাত দিয়ে 3টি নির্বাচন পার হয়েছে। তাহলে কি আসলে এই ধরনের ব্যক্তিদেরকে এসব পদে বসানোটাই সরকারের ভুল ছিল? হ্যাঁ, এই ঘোষণাটা সরকারের ভুল ছিল বলতে সরকার জেনে শুনেই দেখে না দেখার ভান করছে। এটা মিডিয়ায় চলে আসছে বিভিন্নভাবে, যে কারণে সরকার এখন এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি যদি বলি খোদ সরকারটাই এরকম,
সরকারটাই দুর্নীতি এবং অপশাসনের কারণে দুর্নীতির মধ্যে হাবুডুবু খাচ্ছে, এবং আজকে ব্যাংক শূন্য হয়ে গেছে, দেশের কোষাগার শূন্য হয়ে গেছে। দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংকগুলোর সাথে মার্জ করতে হচ্ছে। আপনি দেশের অর্থবাজার রিজার্ভ শূন্যের কোঠায়, বিদেশিরা টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে, বিদেশিরা এদেশে ইনভেস্ট করছেন, তাদেরকে পর্যাপ্ত পরিমাণে ইলেকট্রিসিটি গ্যাস আমরা দিতে পারতেছি না। আপনি এই বিভিন্ন মেগা প্রজেক্ট করে আপনি $1 বিলিয়ন পরিমাণ, প্রায় 12,000 কোটি টাকা পরিমাণের সুদ আমাদেরকে এখন দিতে হবে বিদেশিদেরকে। তাহলে আমার রিজার্ভের উপর বিরাটভাবে ধাক্কা আসতেছে। রিজার্ভের উপর ধাক্কা আসলে জিডিপি কমে যাবে, অন্যান্য জায়গায় এফেক্ট হবে, এটার বহু দিকে এফেক্ট আছে। রিজার্ভ কমে যাবে, রিজার্ভ কমে গেলে আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট কমে আসতেছে, ইম্পোর্ট বাড়তেছে, একটা সময় গিয়ে আমরা মহাবিপদে পড়ে যাব। এই যে মেগা প্রজেক্টের কথা বলে সরকার যে দুর্নীতির মহোৎসবটা করেছে, আজিজ ব্যানার্জিরা তার অংশীদার, আজিজ ব্যানার্জিরা তার পাহাদার ক্ষুদ্র একটা অংশ তারা নিয়েছে, বৃহৎ অংশ তো সরকারের পকেটে। সরকার সেই টাকা কোথায় রাখছে? দেশের তো টাকা নেই, পুরোপুরি দেশের স্পষ্ট টাকা নয়। কোথায় গেল? সেক্ষেত্রে অতীত এবং বর্তমানে ভূমিকার জন্য আসলে তাদের মতন যারা দুর্নীতি করছেন তারা কতখানি ছাড় পাবেন সেই বিষয়টি নিয়েও কিন্তু এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। আদৌ তারা কোনো সরকার রোশনালে পড়বেন নাকি আসলে তারা একেবারে ছাড় পেয়ে যাবেন, সেই জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। একটি বিরতির সময় হয়েছে, সন্ধ্যা বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সন্ধ্যায়। সাজেদ আলম খান তপু, যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি কিংবা সরকারের আসলে খুবই গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত যারা ছিলেন তাদের দুর্নীতি নিয়ে যখন আমরা আলোচনা করছি, সেই সময়টিতে আসলে এই প্রশ্নটিও থেকেই যায়, তারা আদৌ বিচারের আওতায় আসবেন নাকি কোনো না কোনোভাবে প্রভাবশালীদের কাছে, যেহেতু তারা নিজেরাও যথেষ্ট ক্ষমতাধর প্রভাবশালী, তারা ছাড় পেয়ে যাবেন? এই মুহূর্তে বিচারের মুখোমুখি হওয়ার তো প্রক্রিয়া চলছেই। মানে বিচারের কিছু কার্যক্রম শুরু হয়েছে, তাকে নোটিশ দেওয়া হয়েছে, আদালত তার উপর আসলে নিষেধাজ্ঞা অর্থাৎ তার সম্পদ জব্দ করবার নির্দেশ দিয়েছেন, সেই জায়গাটা রয়েছে। কিন্তু কথা হচ্ছে যে এই যে যারা দুর্নীতি করে, তার মানে সম্পদ করে আর কি, ক্ষমতার অপব্যবহার করে সম্পদ করে, কালো টাকা তৈরি করে আর কি, এই কালো টাকার উৎসপদ বন্ধ করবার দায়িত্ব কার? সেটি তো দৃঢ়ভাবে রাজনৈতিক সদিচ্ছার প্রতিফলন ঘটাতে হবে। অর্থাৎ এই যে লুটে দেওয়া টাকা, দুর্নীতির টাকা, ঘুষের টাকা, অথবা রাস্তাঘাটে মানুষকে বিপদগ্রস্ত করে নেওয়ার টাকা, সেবা দেওয়ার নাম করে আসলে বাড়তি পয়সা উপার্জন করে নেওয়া, এইভাবেই তো আসলে যাদের ক্ষমতা থাকে তারা তো এইভাবেই টাকা পয়সাগুলো উপার্জন করে। সেই উপার্জনের পথকে আসলে বন্ধ করতে হবে। সেই বন্ধ করবার জন্য রাজনৈতিক ঐক্যমত যেমন দরকার, এবং রাজনৈতিক নেতাদের আসলে দৃঢ় ও সদিচ্ছার প্রয়োজন। রাজনৈতিক ঐক্যমতটা কেন প্রয়োজন আপনি হয়তো জানেন, বা আমরা অনেকেই জানি, যে এই বাংলাদেশে কিন্তু একজন প্রধানমন্ত্রী এবং একজন অর্থমন্ত্রীও কিন্তু আসলে অনৈতিকভাবে কিন্তু হয়তো টাকা ট্যাক্স দিয়ে আবার কালো টাকা সাদা করেছেন, এটাও যেমন রয়েছে। আবার এই বাজেটটাকে যদি আপনি দেখেন, একজন মানুষ সর্বোচ্চ 30% টাকা দিবে, আর একজন হয়তো 15% টাকা দিয়ে কালো টাকা সাদা, বা সেটাকে অন্যভাবে বললে অপ্রদর্শিত অর্থ হয়তো টাকা। এই যে অপ্রদর্শিত অর্থের কথা বলেন, অর্থাৎ সে বলছে যে নানান বেড়েজালে পড়ে তার আসলে অর্থ অপ্রদর্শিত হচ্ছে অথবা কালো টাকা তৈরি হচ্ছে। এই তৈরির পথটা আসলে বন্ধ করতে হবে। এই পথটা বন্ধ করতে পারলেই আসলে এই নজিরবিহীন প্রক্রিয়াতে আর বেরোজিরটাকে তো আসলে তৈরি হবে না। সম্পূরক প্রশ্ন করি, আবুজাদ আলম বলছেন সরকার বারবার বলেছে তারা জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করে, বিশেষ করে দুর্নীতির ক্ষেত্রে। তাহলে সরকারের যদি আসলে সরকারি পদে যারা দায়িত্বরত ছিলেন তারা যদি এই ধরনের দুর্নীতি করছেন, সরকারের ভূমিকাটা কোথায়? যেমন ধরেন যে বেনজির তো অনেক সম্পদের মালিক, সে তো তার কালো টাকার সাদা করবার সুযোগ নেই। সে যেহেতু আসলে ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়ে গেছে, তার আসলে বিচার বা কর্মকাণ্ড ফৌজদারি আইনেই আসলে তার প্রয়োগ হবে। কিন্তু এই যে কালো টাকা তৈরি করছে, মানে এরকম তো আরও মানুষ পাওয়া যেতে পারে গ্রামগঞ্জে, শহর বন্দরে, হয়তো অনেকেই এরকম পয়সা যারা পড়েছেন তারা আসলে ফুলে ফেঁপে উঠেছেন। কী কারণে? সেই পথটা তো আসলে, সেই প্রবাহটা তাকে আসলে বন্ধ করতে হবে। পানির প্রবাহ বন্ধ করবার জন্য আসলে যেমন বাঁধ দরকার হয়ে পড়ে, এরকম কালো টাকার উৎস যে জায়গায় আছে সেটিকে আসলে বন্ধ করে দিতে হবে চিরতরের জন্য। তা সেইটা আসলে দরকার। একই সঙ্গে যারা এরকম অর্থ সম্পদের মালিক রয়েছেন তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণটা খুবই জরুরি। এখন আপনি জিরো টলারেন্সের কথা বলছেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলছেন, আবার বলছেন যে 15% টাকা দিয়ে আসলে কালো টাকা সাদা করা যাবে। আরেকটি জায়গা আমরা দেখলাম যেটা আরও উদ্বেগের বিষয়, আগে আসলে ব্যক্তি পরিষদে টাকা দিয়ে হয়তো ট্যাক্স দিয়ে হয়তো কালো টাকা সাদা করা যেত, এবার সেখানে কোম্পানির নামটাও যুক্ত করে দেওয়া হচ্ছে। অর্থাৎ একটা কোম্পানি যদি মনে করে তার কাছে বাড়তি টাকা আছে এবং সেই সম্পদটা তিনি লুকিয়ে রেখেছিলেন, সেই সম্পদের বিপরীতে তিনি কোনো ট্যাক্স দেন, অর্থাৎ
কোম্পানি মানেই তো আমরা জানি যে আর্টিফিশিয়াল পাথর হিসেবে তাকে ট্রিট করা হয়, সেইটাকেও কিন্তু আসলে সেই সুযোগটা সেই কোম্পানিরও তৈরি হয়েছে। সম্পদ লুকারের এতকাল যে লুকিয়েছে তার যে আসলে ব্যাপক পরিমাণে শাস্তি হওয়ার কথা ছিল, ট্যাক্স ফাঁকি দিয়েছিল, সেই জায়গাগুলো হচ্ছে না। সিস্টেমে আসলে এক ধরনের ভুল রয়ে গেল। এই যে পদ্ধতিগত ত্রুটি, সেই পদ্ধতিগত ত্রুটিগুলো আসলে শনাক্ত করা দরকার, এবং সেই শনাক্তে সেই জায়গাগুলোকে আসলে একটা বাদ বলেন বা আসলে নীতি নৈতিকতার মানদণ্ডে শ্রেয় এবং আইনি কাঠামোগুলোকে তৈরি করে দেওয়াটা আসলে খুবই দরকার। আমরা সবসময় এই ধরনের সমস্যার পর কিন্তু দেখি যে এই সমস্যাগুলো নিয়ে আমরা না, অনেক ঠিক ভাবে আছে, একটা আলোচনা করি, সমস্যা কিন্তু যেহেতু সমাধানে তৈরি কি হচ্ছে, আমরা আসতে পারি? এইটার সমাধানের প্রথম পদ হচ্ছে যে কালো টাকার তো আমরা যাদেরকে দেখি, এই যে মালয়েশিয়ার সেকেন্ড হোম পরিসংখ্যানে দেখলে বাংলাদেশের লোকজন তো অনেক সেকেন্ড হোমের মালিক আর কি। আমরা বেগম পাড়া সম্পর্কে গল্প শুনি, হয়তো বেগম পাড়ার অস্তিত্ব নাই, কিন্তু অনেক বেগম সাহেবাদের তো আসলে বাড়িঘরের কোনো অভাব আসলে সে অঞ্চলে দেখা যাচ্ছে না। কয়েক ধরনের জটিলতা তৈরি করে। আমি বলছি যে যাদেরকে সভ্য দেশ বলছি, সেই জায়গায় টাকা পাচার করে আসলে চোরের মানে এই যে চুরি করা তহবিল আরেক জায়গায় রাখা যায়, অর্থাৎ কিন্তু সেই সমস্ত দেশে আমরা দেখলাম যে কানাডাতে যেহেতু তাদের আসলে নিজস্ব জায়গাতে এই যে হাউজিং বা আবাসনের জায়গা জমির দাম যখন বেড়ে গেল, তখন কিন্তু তারা নড়ে চড়ে বসলো। এই টাকাগুলো যাচ্ছে কোথায়? কোনো না কোনো রাষ্ট্রেই তো যায়, কোনো না কোনো রাষ্ট্র থেকেই তো আসলে সে বিনিয়োগ করে, বিনিয়োগের জায়গাগুলো তৈরি হয়। সেই জায়গাগুলোকে আসলে শনাক্ত কিন্তু হয়েছে। এগুলো বন্ধ করবার জন্য নৈতিকতার মানদণ্ডের ভিত্তিতেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেমন সক্ষমতা তো প্রশাসনে থাকার কথা না, অবশ্যই আছে, এবং সেটি যতটা প্রশাসনের বিষয়, তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে রাজনৈতিক সদিচ্ছা দরকার এবং রাজনৈতিক অক্ষমতার জায়গাটা দরকার। আপনি করতে চান, আরেক দল হয়তো বললো যে ঠিক আছে, আমরা ক্ষমতায় আসলে তোমাদের আরেক দফা 10% দিয়ে হয়তো সাদা করার জায়গাটা দেবো। রাজনৈতিক নেতৃবৃন্দের আসলে দৃঢ় ইচ্ছার প্রতিফলন এবং ঐক্যমতের জায়গাটা থাকা দরকার, এই লুটপাটের অর্থনীতি আসলে বন্ধ করে দেওয়ার জন্য আর কি। এই জায়গাটি থেকে বারবার আসলে আমরা যেটি দেখতে পাচ্ছি যে ক্ষমতাবানদের এক ধরনের চক্র তৈরি হচ্ছে কিনা, এবং সেই চক্রের কারণে দুর্নীতি আকারে আরো বৃদ্ধি পাচ্ছে কিনা। আবু জায়েদ আল মাহমুদ, অ্যাকচুয়ালি দুর্নীতির বিষয়টা আলোচনা করতে গেলে এটা এত ব্যাপক হয়ে গেছে, এমন কোনো জায়গা নেই যে দুর্নীতি মুক্ত বাংলাদেশে। আমি আগের আলোচনার মধ্যে একটু বিরতির কারণে বলতে পারিনি, তো বিষয় আনতে চেয়েছিলাম। গতকালকে ব্যাপারে আসছে আপনার বিদ্যুৎ নিয়ে একটি নিউজ, সেটা মাতার বাড়িতে জাপানি জাইকা ফান্ডে সেটা হয়েছে। 2টি ইউনিট, একটা আগে প্রোডাকশানে এসছে, আরেকটা নতুন আসতেছে। তো নতুনটার প্রোডাকশানে দ্বিতীয় ইউনিটটা প্রোডাকশানে আনার জন্য তারা 4টা কোম্পানিকে ইনভাইট করেছে। 4টা কোম্পানি সেখানে যাচাই বাছাইয়ের পরে তাদের যাচাই বাছাই পর্যায়ে একটা সময় তাদের ইগুলো বাতিল করা হয়, ইনভাইটেশনগুলো বাতিল করা হয়, তাদের টেন্ডারগুলো বাতিল করা হয়। বাতিল করার মুখ্য সচিব পর্যায়ে এসে সেটা বাতিল হয়, তার মানে সর্বোচ্চ পর্যায়ে আসছে জিনিসটা। আসার পরে পরবর্তীতে আবার তাদের মধ্যে একটা কোম্পানিকে কাজটা দেওয়ার জন্য তড়িঘড়ি করে বোর্ড সভা ডাকা হয়। এর মধ্যে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা জড়িত, এর মধ্যে আপনার সরকারের বিভিন্ন লেভেল জড়িত। আরপি অনুযায়ী, টেন্ডারের শর্ত অনুযায়ী আপনি যদি কোনো শিডিউল বাতিল করে দেন, কোনো কাজ বাতিল করে দেন, সরকারের বাতিল করার ক্ষমতা আছে। বাতিল করার পরে সেই টেন্ডারটা পুরোটাই বাতিল হয়ে যাবে। 4 জনকে যেহেতু আপনি বাতিল করেছেন, তাহলে আপনি নতুন করে ইনভাইটেশন দিতে হবে, নিয়ে তারপরে আপনি আপনার কাউকে যে উইন করবে তাকে কার্যাদেশ দিবেন। কিন্তু এখানে দেখা গেছে তাদের মধ্যে একজন, বাতিলকৃতদের মধ্যে একজনকে দেওয়ার জন্য এখানে একটা বিশেষ চেষ্টা চলছে। তাহলে এটা কত বড় একটা দুর্নীতি। বিদ্যুতের মন্ত্রী কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নিজে, মুখ্য সচিব এটা কাজটা বাতিল করেছে, তার মানে প্রধানমন্ত্রীর নলেজে আছে বিষয়টা। তার পরবর্তীতে আবার তাদের মধ্যে একজনকে কাজ দেওয়ার চেষ্টা চলছে, তাহলে বুঝতে হবে সার্বিক বিষয়টাই প্রধানমন্ত্রীর নলেজ আছে। কিভাবে এটা কত বড় একটা দুর্নীতি। কিন্তু ঢালাওভাবে সব দুর্নীতির দোষ কি আমরা শুধু প্রধানমন্ত্রীর ওখানে একটা উপর শর্ত চাপিয়ে ছিল দিতে পারি? যে এত মেট্রিক টন কয়লা আনার অভিজ্ঞতা থাকতে হবে। এই 4 জনের একজনেরও নাই। না থাকলে পরে আপনি তার শর্তটা চেঞ্জ হচ্ছে কি, নতুন যে নেগোসিয়েশন চলছিল সেখানে শর্তটা ছিল যে এই পরিমাণ লোহা আনছে, এই পরিমাণ চাল আনছে, গম আনছে, সার আনছে, চিনি আনছে, এই অভিজ্ঞতা থাকলে তাকে কাজটা দেওয়া যাবে। তাহলে সম্পূর্ণ আপনি আরপিও শর্ত ভঙ্গ করলেন। আপনি যে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের রাষ্ট্র বা বাংলাদেশ যে নিয়মকানুন তৈরি করেছে এই ক্ষেত্রে, এটা সবার জন্যই সমান। তা আজকে এই 4টা কোম্পানিকে আপনি বাতিল করে দিলেন,
আবার একজনকে কিন্তু আবু জাহেদ শর্ত মাহমুদ চেঞ্জ করে সবকিছু কালকে শেষে এই প্রশ্নটিও তো আমরা দুর্নীতি করতেই তো পারি। সরকার নিজে করছে, সব নিজে দুর্নীতির প্রশ্ন দায় কি দিচ্ছে। শুধু খোদ আপনি- প্রধানমন্ত্রীর একার? দুর্নীতি তো ব্যক্তিগতভাবেও করা আমি এটা হচ্ছে। প্রধানমন্ত্রীর মন্ত্রণালয় বললাম এই কারণে, এটা কালকে পত্রিকায় আসছে এবং এটা অন্যান্য ঘটনার কারণে এই ঘটনাটা ব্যাপকভাবে চোখে আসেনি। এটা একটা চোখে পড়ার মতো ঘটনা। 600 মেট ওখানে অন্যান্য সরকারের আমলেও তো আমরা যথেষ্ট দুর্নীতি দেখেছি। হ্যাঁ, দুর্নীতি থাকবে, পৃথিবীর সব দেশেই কম বেশি দুর্নীতি আছে, সেখানে কিন্তু বিচারের ব্যবস্থা আছে, আইনের শাসন আছে। আমার এখানে বিচারের ব্যবস্থা নেই, আইনের শাসন নেই। আমরা আইন প্রয়োগকারী সংস্থাকে ঘুমাতে থেকে আইন প্রয়োগকারী সংস্থার লোকরা নিজেরাই দুর্নীতির মধ্যে জিরো টলারেন্স বলে মহা দুর্নীতি করে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সবাই ঘুমায়, আইন রক্ষা করবেন যারা, তারা নিজেরাই দুর্নীতি করছেন, তেল তুষা দিয়ে তারা চলে। তো সুতরাং সেখানে আপনি আইনের প্রয়োগ হচ্ছে না। তো কেন আসলে আমরা আইন প্রয়োগ করতে পারছি না? আপনি ইনকাম ট্যাক্সের কথা বললেন, ইনকাম ট্যাক্স আপনি এটা ঠিক করবেন কিভাবে? এখানে আপনি এই যে মাননীয় প্রধানমন্ত্রী বলে 1 শতক জমি বিক্রি করলে, 1 কাঠা জমি বিক্রি করলে কোটি টাকা, তাহলে আপনি জানেন এই ঘটনাটা, তাহলে রেজিস্ট্রেশন কস্ট কমায় দেন, তাকে প্র্যাকটিক্যাল রেজিস্ট্রেশন কস্টটা কমায় দিয়ে সঠিকভাবে সঠিক দামটা তাকে প্রকাশ করতে দেন, সেটা যাচাই বাছাই করে তারপর রেজিস্ট্রেশন করেন। আইন রক্ষা যারা করবেন তাদেরকে আপনি তো ফাঁকি দেওয়ার সুযোগ দিলেন ট্যাক্স, আপনি তো দুর্নীতিটা করার সুযোগ দিলেন। আপনি নিশ্চয়ই জানেন গতকাল একটি ঘটনা ঘটেছে, কনস্টেবল কাউসার আলী তিনি 22 সেকেন্ডে 38টি গুলি ছুড়েছেন এবং ব্রাজিলের অত্যাধুনিক সাবমেশিন গান দিয়ে আসলে এই গুলিগুলো করা হয়েছে। পুলিশের হাতে পুলিশ খুন হয়েছেন। অর্থাৎ পুরো সিস্টেমে আসলে যে ভুলগুলো আমরা বলবার চেষ্টা করছি, কিংবা আসলে যাদেরকে দেখে আসলে অগ্রজরা অনুযায়ী শিখবেন, তা সেখানেও এক ধরনের ভুলের জায়গা তৈরি হলো কিনা? আসলে দুর্নীতি হয় এটা বড় কারণ থাকে মানুষের নৈতিকতার চরম অবক্ষয় হলে আর কি। নৈতিকতার চরম অবক্ষয় যাদের হয় তারা দুর্নীতি করে। আর আপনি যে ঘটনার উদাহরণটা দিচ্ছেন বাড়িধারা, সেই ঘটনা এইটি নিয়ে তো আমরা দেখছি যে একটি পূর্ণাঙ্গ মানে অধিকতর তদন্তের একটি জায়গা তৈরি করেছে। সাধারণ দৃষ্টিতে দেখলে আসলে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে আর কি, এটুকু বলা চলে। তো তদন্তের পরে আরও বিষয়গুলো হয়তো জানা যাবে এবং স্পষ্ট হওয়া যাবে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত বা অপ্রত্যাশিত ঘটনা অনেক সময় নাগরিক সমাজের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠাও তৈরি করে, হতাশাও দেখা যায়, অনেক সময় ক্ষোভও প্রকাশ করে থাকেন তারা আর কি। তো এই যে ধরেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সাবেক প্রধানের সীমাহীন দুর্নীতি বা বিপুল সম্পদ দেশে বিদেশের বিভিন্ন জায়গায়, সেটা যেমন ধরেন অনেক জায়গায় দেশ জুড়ে যেমন আলোচনা হচ্ছে, এতে আসলে অনেকের ভিতরে নানা প্রশ্নও যেমন তৈরি হচ্ছে, রাজনৈতিক মহলে বেশ সরস এবং সরব আলোচনাও চলছে। এর মাঝখানে হয়তো এটি একটি কাকতালীয় বা বিচ্ছিন্ন ঘটনা বলা চলে যে আমরা একেবারে বিচ্ছিন্ন ঘটনা বলেই কি আসলে এই ঘটনাকে এড়িয়ে যাওয়ার সুযোগ রাখতে পারি কিনা? তিনি সরকারিভাবে অন্তত 3 বার তিনি মানসিক হাসপাতালে গিয়েছেন এবং মানসিক রোগের চিকিৎসাও নিয়েছেন। 14 বছর ধরে একজন ব্যক্তি তিনি মানসিক সমস্যার চিকিৎসা নিচ্ছেন, তিনি আক্রান্ত, এরপরেও তিনি পুলিশ সদস্য হিসেবে দায়িত্বরত থাকলেন। খুবই গুরুত্বপূর্ণ সংবেদনশীল একটি জায়গায় তিনি দায়িত্বরত ছিলেন। সে দায়িত্বরত, সেটাই বলতে যাচ্ছি যে এই যে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও ক্ষোভের কারণে হোক, মানসিকভাবে সে বিশৃঙ্খল বা এলোমেলো অবস্থাতে তার অবস্থান থাকার কারণেই হোক, এইটা কিন্তু একটি জিনিস আসলে নতুন করে ভাববার বিষয় যে আসলে এই যে কর্মস্থলে মানসিকভাবে যারা বিপর্যস্ত তাদেরকে আর দায়িত্বে রাখা যায় কিনা, অথবা কর্মস্থলে তিনি আসলে মানসিক বিপর্যয়ের কারণই বা কী, এই কারণের সাথে কি তার দায়িত্ব বন্টন বা দায়িত্ব পালনের কোনো সংকট, নাকি এটার সাথে পরিবার বা অর্থনৈতিক সংকটের জায়গাগুলো আছে। এইটি আসলে বড় মাপের তদন্তটা এই কারণে করা দরকার, যারা সংবেদনশীল স্পর্শকাতর, পুলিশের চাকরি মানেই তো সংবেদনশীল এবং স্পর্শকাতর জায়গা। ধরেন মৌচাক মোড়ও যেমন গুরুত্বপূর্ণ, বাড়িধারাও তেমনই গুরুত্বপূর্ণ, বঙ্গভবনের মোড়ও তেমন গুরুত্বপূর্ণ, অথবা ধরেন যে গুলশান বনানীও তেমনই গুরুত্বপূর্ণ। অর্থাৎ সব মানুষের জীবন রক্ষা করা, সব মানুষকে আসলে নিয়ম শৃঙ্খলা মেনে চলবার জন্য উদ্বুদ্ধ করা, স্বস্তির বাণী পৌঁছে দেওয়া, সব জায়গার জন্য গুরুত্বপূর্ণ। তাই এই বিষয়গুলোকে কিন্তু আসলে নতুন করে তাদের ভাবতে হবে যে এইটা কি শুধুমাত্র তার ভেতর থেকে তৈরি হওয়া যে অপরাধী মনের বহিঃপ্রকাশ ঘটবে, এটি তো একটা আরও ভয়ঙ্কর ঘটনা হয়তো বা ঘটতে পারতো আর কি। এবং আমরা কিন্তু বিভিন্ন সময় দেখেছি যে যখন জঙ্গিবাদরা সাথে যে সমস্ত আস্ফলন শুরু হয়েছিল, তখনও কিন্তু আসলে এরকম বিশৃঙ্খল দু একজন পুলিশ সদস্যকেও কিন্তু আমরা দেখতে পেয়েছি। এই জায়গাগুলো আসলে আমার কাছে মনে হয় যে অনেক বেশি গুরুভার নিয়ে আসলে তদন্ত করা দরকার এবং এই সংবেদনশীলভাবে দেখা দরকার যে তার বিপর্যয় বা বিশৃঙ্খল মনস্তাত্ত্বে যে এক ধরনের আঘাত তিনি প্রাপ্ত হয়েছেন, এর কারণটা কি, এই কারণটা কি পুলিশ বাহিনীর অন্যান্য সদস্যদেরাও কি তারা এই ধরনের কারণে আক্রান্ত হচ্ছেন, অথবা এই ধরনের বোধ কি তাদের তাড়িয়ে ফেলছে,
তাহলে আসলে আমাদের স্বস্তির জায়গাটা কিন্তু আসলে সেখানে কিন্তু আসলে বারবার তৈরি একটি করাটা প্রশ্ন বেশ অনেকেই কঠিন করবার হবে। চেষ্টা করছেন। এখন আমরা আসলে যে ঘটনাগুলো বেশ কিছুদিন ধরে দেখছি, বিশেষ করে জেনারেল আজিজ কিংবা বেনজির আহমেদ, বিশেষ করে গতকালকের যে ঘটনা, সবকিছু মিলে আসলে বাহিনীর যে ইমেজ, সেই ইমেজকে এখন আমরা সংকটে ফেলে দিলাম কিনা আবু জায়েদ আল মাহমুদ? অবশ্যই এখানে একটা কূটনৈতিক পাড়ায় ঘটনাটা ঘটেছে এবং সেখানে ছেকে বেছে বেছে তো আমাদের পুলিশ সদস্যদেরকে ওখানে নিয়োগ দেওয়া উচিত। যেহেতু আমাদের বিদেশি রাষ্ট্রের এখানে কূটনৈতিকরা অবস্থান করেন, তাদের অনেকের পরিবারও সেখানে অবস্থান করেন, তাদের সাথে আমাদের বাংলাদেশের অনেক কর্মকর্তা কর্মচারী স্টাফ থাকে। স্বাভাবিক কারণে ওই অঞ্চলটা একটা সংবেদনশীল অঞ্চল, ওখানে দেশের ভাবমূর্তিও জড়িত এর সাথে। আমাদের কিছু পর্শ এরিয়া বলে আমরা ওই এলাকাটাকে চিনি, যে এলাকাটাতে এমবেসিটা। তো আমাদের নেতা প্রয়াত নেতা হুসেন মোহাম্মদ এরশাদ সাহেবের বাড়ির উল্টা দিকে ঘটনাটা, আমি এই জায়গাটা সম্পর্কে খুব ভালো অবগত। তো এই যে ঘটনাটা ঘটলো, এইটা আপনার আজকে পেপারে দেখলাম যে পুলিশ তাদেরকে সাংবাদিকরা প্রশ্ন করছে তাদের সাথে আপনারা কাউন্সিলিং করেন কিনা। বলে কাউন্সিলিংয়ের ব্যবস্থা আমাদের নাই। পুলিশ একটা এত বড় সংস্থা, তার সেখানে কাউন্সেলিংয়ের ব্যবস্থা নেই। একটা মানুষ যে কোনো সময় বিকারগ্রস্ত হতে পারে। ভাইও আলোচনা করলেন, পত্রিকায় দেখলাম তার পরিবার দাবি করছে তাকে ইতিমধ্যে 3 বার পাবনা 3 ট্রিটমেন্ট করা হয়েছে। তো যেই লোকটা পাবনা মেন্টাল হসপিটাল পর্যন্ত যাওয়া লাগছে, যার স্বাভাবিক কারণে তাকে তো এই ধরনের সেনসিটিভ এবং 14 বছর ধরে তিনি দায়িত্ব মানসিক দেওয়া হলো, সমস্যায় এবং আক্রান্ত, তার কাছে পরিবার এতগুলো থেকে গুলি, বলা হয়েছে। অস্ত্র, তাকে অন্য আরও হালকা কাজে দেওয়া যেতে পারতো যদি সে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারছে সুস্থতার পরে। তো স্বাভাবিক কারণে তাকে অন্যান্য জায়গায় কাজে লাগানো যেত। এগুলো বলা চলে অনেকটা গয়ের অভাবে দেশ চালালে, প্রশাসন চালালে যা হয়, অনভিজ্ঞ অদক্ষ লোকরা যদি সরকারের শীর্ষ মহলে থাকে, সরকারের মন্ত্রী হয়, সরকারের পুলিশ প্রধান হয় বা মহানগর কমিশনার হয়, ডিএমপি বিভিন্ন স্তরে থাকে, তাহলে পরে এগুলা ঘটাটা এই ধরনের ছোটখাটো ঘটনা থেকে আসলে আমরা একেবারে উচ্চ পর্যায়ে যারা আছেন তাদের যে কাজের প্রতি অবহেলা, সেগুলো নিয়ে আমাদের এখন কথা বলতে হচ্ছে কি? স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। এর জন্য পুলিশ প্রধান থেকে শুরু করে এর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত জবাবদিহিতার আওতায় আসা উচিত যে এই ধরনের একটা ঘটনা কিভাবে ঘটলো। সাজিদ আলম খান তো আরো বড় ঘটনা তো ঘটতে পারতো সেখানে, সেই আশঙ্কা কিন্তু করেছি আমরা। সাজিদ আলম খান তো একটু আগে বলছিলেন যে আরো বড় ধরনের কোনো ঘটনা ঘটতে পারতো। আপনি জঙ্গিবাদের কথা বলছিলেন, কিন্তু যেহেতু পুরো বিষয়টি কূটনৈতিক পাড়ায় হয়েছে, কূটনৈতিকরা আসলে এক ধরনের বিব্রতকর অবস্থায় পড়েছেন কিনা? এটা তো এক ধরনের ওয়েক আপ কল, যে ধরেন এই যে বাহিনীর প্রাক্তন এবং দায়িত্বরত কর্মকর্তাদের যে আসলে ত্রুটিপূর্ণ অবস্থানটা, এটা তো আসলে এই বাংলাদেশের পুলিশ বাহিনীর জন্য একটা ওয়েক আপ কল। এগুলো আসলে অনুপক্ষ বিশ্লেষণ যেমন দরকার, সমাজতত্ত্বের আসলে কী ধরনের প্রভাব পড়ে সেটা যেমন জানা দরকার, মনস্তাত্ত্বিকভাবে বিপর্যয়ের কারণগুলো কি সেটাও বোঝা দরকার। পারিবারিক দ্বন্দ্ব কলহ থাকতে পারে, অথবা পেশাগত কারণে কারোর সাথে যদি হিংসাত্মক অবস্থান তৈরি হয়, সেটি যদি এরকম সহিংস রূপ ধারণ করে, তাহলে এটা বাংলাদেশের যে প্রান্তেই ঘটুক সেটি নিন্দনীয় অপরাধ। এবং সেই জায়গার থেকে উত্তরণ করবার জন্য আসলে তার যে মেকানিজমগুলো দরকার, অর্থাৎ বাহিনীর ভেতরে, অভ্যন্তরীণ ভেতরে যে সমস্ত ক্রিয়াশীল কার্যক্রম থাকা দরকার, সেগুলো আসলে জোরদার কিন্তু খুবই বেশি জরুরি। এই জরুরি অবস্থানটা কিন্তু আসলে কি দায়িত্ব, কি মেকানিজমের ভিত্তিতে হবে, সেইটা কিন্তু আসলে স্পষ্ট হওয়া উচিত। একই সঙ্গে মানুষকে জানানো, সাধারণকে জানানো যে আপনারা যারা জনসাধারণের জন্য কাজ করে, তাদের ভেতরে যদি এইরকম নৈরাজ্যকর বা মনস্তাত্ত্বিক বিপর্যয়ের কথা অথবা দুর্নীতি বাসা বাঁধে, তারা আসলে এই ধরনের কর্মসূচিগুলোকে নেয় অথবা তাদের বিরুদ্ধে এই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। এগুলো আসলে গণমাধ্যমে কখনো এই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিতে দেখেছি না। আমরা বলছি যে এটা গণমাধ্যমে যেমন আসা দরকার, এবং এই আশাটাও কিন্তু এক ধরনের মানুষকে জাগ্রত করবে, উদ্বুদ্ধ করবে তার যে নিরাপত্তা বোধের সেই জায়গাগুলোতে। ঠিক এখানে একটা প্রশ্ন থেকেই যায় আসলে, যখন আমরা বারবার আসলে রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষাকারী বাহিনীদের এই ধরনের কর্মকাণ্ড দেখছি, সাধারণ জনগণ কি আদৌ আর আস্থা অর্জন করতে পারবেন এই বাহিনীগুলোর উপর? না, আপনি যদি বড় মাপের দেখেন যে আসলে নিরাপত্তা তো আপনাকে কে দিবে? একটা বাহিনীতে আপনাকে নিরাপত্তা দিবে, সেটা তো পুলিশ বাহিনী অভ্যন্তরীণভাবে দিয়ে থাকে আর কি। আসলে একটা বাহিনীকে ঢালাওভাবে দোষারোপ করে তার মনোবল ভেঙে দেওয়া, এটা তো আসলে কোনো দায়িত্বশীল কথা না। তার ভিতরে যদি সংকট থাকে, সেই সংকট উত্তরণের জন্য কাজ কি, সেই সংকটে যেমন কাউন্সিলিংয়ের কথা হয়তো বলে আসছে, অথবা আসলে বছরের পর বছর আসলে
টেস্টের আওতায় সেই জায়গাগুলোকে নিয়ে আসা দরকার। ওই ডোপ টেস্টের কথা কিন্তু আমরা একবার শুনেছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কিন্তু কয়েক দফা এটা বলেও ছিলেন। আবার পুলিশের রিক্রুটমেন্ট পদ্ধতিটা আসলে যদি কোনো ধরনের মনে করে যে আসলে এই পদ্ধতিগত সংস্কারের জায়গাটা হতেই পারে, 15 বছর 20 বছর পরে তো আসলে সব ধরনের সংস্কারই দরকার, তার রিক্রুটমেন্ট পলিসির জায়গাটাও সেরকম হতে পারে। তার আসলে অস্ত্র কার কাছে থাকবে কার কাছে থাকবে না, ব্যবহারের যে নীতিমালা আমরা জানি যে ব্যবহারের নীতিমালা রয়েছে সেটিও আধুনিকায়ন হতে পারে, হালনাগাদ হতে পারে। কর্তা ব্যক্তিরা সেই বিষয়গুলোকে আবার নতুন করে বিশ্লেষণে সেই জায়গাগুলো থাকতে পারে, অথবা ক্ষোভ কী কারণে তৈরি হয় সেটিও তো আসলে বোঝবার বিষয় আর কি। আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা আসলে আমরা বারবার এড়িয়ে যাচ্ছি কিনা আবু যায়েদ আল মাহমুদ, আমরা আসলে জবাবদিহিতার আওতায় যাদেরকে নিয়ে আসা প্রয়োজন ছিল তারা আসলে সেই আওতার বাইরে বেরিয়ে গেলেন কিনা? জবাবদিহিতার আওতায় আসলে আমাদের কোনো সেক্টরের কোনো কর্মকর্তা কর্মচারী নাই, জবাবদিহিতাটাই নাই। এই শব্দটার সাথে আমরা এত বেশি মানে পরিচিত, কিন্তু এই জিনিসটা নাই। যেমন জিরো টলারেন্সের সাথে যেরকম আমরা পরিচিত, জবাবদিহিতার সাথে ওরকম পরিচিত। জবাবদিহিতা সরকার প্রধান থেকে শুরু করে সরকারের বিভিন্ন স্তরের মানুষের নাই, সরকারি দলের নেতাকর্মীর নাই, প্রশাসনের কর্মকর্তা কর্মচারীর নাই। এখানে ভালো ভালো মেধাবী অফিসারদেরকে ভালো পদে সৎ দক্ষ যোগ্য অফিসারদেরকে পদায়ন করা হচ্ছে না। তারা ভালো, অবশ্যই একটা বাহিনীতে অনেক লোক থাকে, হ্যাঁ। এখানে প্রশাসনে মনে করেন বাংলাদেশে প্রায় আপনার 19,151 জন কর্মকর্তা কর্মচারী আছে টোটাল। তার মধ্যে 3,70,447 জন পদ খালি। এই জায়গাটা আপনি লোকই দিতে পারতেছেন না, লোকবলেরও শূন্যতা আছে অনেক জায়গায়। আপনি আমরা অনেক কিছু বলি, আমাদের $39 বিলিয়ন চলে গেছিলো আমাদের রিজার্ভ, সেখান থেকে আমরা এখন গ্রস আজকে পর্যন্ত আছে আমাদের গ্রস রিজার্ভ 24,161,161, যেটা আপনার BPM 6 মেথড অনুযায়ী, পেমেন্ট মেথড অনুযায়ী আমাদের আছে আজকে $18,633 বিলিয়ন। তো এই যে আমাদের বিপর্যয়টা ঘটছে বিভিন্ন ক্ষেত্রে, এই যে দুর্নীতি হচ্ছে, অনিয়ম হচ্ছে, জবাবদিহিতা নাই, এগুলো দেখারও কেউ নেই। শুধু খালি এখানে বড় বড় প্রজেক্ট দেখানো হচ্ছে, বড় বড় প্রজেক্টের আড়ালে যে বড় বড় দুর্নীতি হচ্ছে, কমিশন বাণিজ্য হচ্ছে, এই টাকা দেশের বাইরে চলে যাচ্ছে, দেশ শূন্য হয়ে যাচ্ছে। নিশ্চিতভাবে নিশ্চিত আছেন যে প্রশাসনের সহায়তায় যারা ক্ষমতাধর আছেন তারা দুর্নীতি করেও পার পেয়ে যাবেন, সেই নিশ্চয়তার কারণেই আসলে এই জায়গাটি কি। মালয়েশিয়ার একটা ঘটনা কিছুদিন আগে, মালয়েশিয়ার একটা ঘটনা ঘটলো, আমি সেই ঘটনাটা এখানে নিয়ে আসি। জি, আমি একটু বিরতি নিয়ে ফিরতে হবে, দেশ সন্ধ্যা বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সন্ধ্যায়। সাজ্জাদ আলম খান তপু, অনেকেই হয়তো এখন প্রায় নিশ্চিত হয়ে গেছেন যে প্রশাসনের নাকে ডোবা কিংবা খোদ প্রশাসনের সহায়তা তার দুর্নীতি করে পার পেয়ে যাবেন, সেটি আসলে আমাদের জন্য আরও একটি চ্যালেঞ্জিং বিষয় হয়ে যাচ্ছে কিনা? আমরা তো এও দেখেছি যে আসলে সরকারের দায়িত্বশীল কর্মকর্তাও যেমন রয়েছেন অথবা জনপ্রতিনিধি রয়েছেন, তাদেরকে আসলে নানা সময় দুদকে হাজিরা দিতে হয়েছে, এবং এই সমস্ত বিষয় নিয়ে শুধুমাত্র বিচারিক আদালতরা উচ্চ আদালত পর্যন্তও কিন্তু আসলে যেতে হয়। আমরা যেহেতু পুলিশের কথা বলছিলাম, আপনি দেখেন যে বাংলাদেশে 1 লাখ মানুষের জন্য পুলিশের সংখ্যা কত? 32 জন। ভারতে এই সংখ্যা হচ্ছে 129 জন। উন্নত দেশে যদি আপনি চিন্তা করেন সেই সংখ্যা হচ্ছে 230 জন। আমরা যদি আমাদের উপমহাদেশের সাথেও তুলনা করি, অর্থাৎ একজন পুলিশকে 4 গুণ বেশি মানুষের সাথে তার সম্পর্কিত অথবা দায়িত্ব পালন করতে হচ্ছে আর কি। এই যে চাপের জায়গাটাও কিন্তু অনেক বড়। এই সঙ্গে ভাই একটা তথ্য দিল যে 3 লাখ পুলিশের পদই শূন্য আছে। পুলিশ না, টোটাল প্রশাসন হয়তো শূন্য আছে 3,70,000। এখন যদি আপনি পুলিশের যদি দায়িত্বটা পালন করবার জন্য উন্নত বিশ্বের আদলে যদি আপনি সেবা পেতে চান, তার তেমনই একটি লজিস্টিক সাপোর্ট যেমন দরকার, তার অস্ত্র দরকার, তার গাড়ি দরকার, তার উন্নত প্রশিক্ষণ দরকার, তার বেতন কাঠামোতে পরিবর্তন দরকার, একই সঙ্গে হচ্ছে যে তার কর্মকাণ্ডের সাথে তার সাথে আসলে প্রপিপুল ক্যারেক্টারের জায়গাগুলোর সন্নিবেশন করা দরকার। এটা কি আসলে 230 জনের কাজ কি আসলে 32 জনের কাছে প্রপারলি করা সম্ভব? সে বিষয়টাও আমার মনে হয় যে যারা রাজনীতি করেন, নীতি নির্ধারণ করেন, তাদেরকেও করছিলেন যে এই সরকার 15 বছর ধরে ক্ষমতায় আছে, কিন্তু এই 15 বছরে দুর্নীতি শুধু বেড়েছে। জিরো টলারেন্স বলবার পরেও কেন দুর্নীতিকে কমানো গেল? দুর্নীতি যদি বলেন যে দুর্নীতির প্রতিবেদন কারা দেয়, টিআইবির কথা যদি বলেন, বাংলাদেশের তো আসলে কপালে তো আসলে কলঙ্কের তিলক তো আসলে প্রথম হওয়ার তিলক তো আমরা দেখেছিলাম। সেই জায়গাটা তো এই মুহূর্তে আজকাল পরশু বা 2 বছর 3 বছর 5 বছর বা 15 বছরে সেই জায়গাটা কিন্তু আমরা দেখি নাই। দুর্নীতি হয়তো বলতে পারে যে দেশ বড় হয়েছে, মানুষ বেড়েছে, অর্থনীতির ভলিউম বড় হয়েছে, সেই কারণে করাপশনের পরিমাণটা হয়তো বেড়েছে, আনুপাতিক হারে হয়তো সেটা সেই জায়গাতে নাই। সেটি একটি জায়গা। আরেকটি জায়গা হচ্ছে যে
এই যে করাপশনকে প্রতিরোধ যদি করতে চান, এইটা কি শুধু একটা দুদক দিয়ে হবে, শুধু আইন আদালত দিয়ে হবে, শুধু পুলিশকে দিয়ে হবে? আসলে আমাদের যে অবক্ষয়, নৈতিকতার যে অবক্ষয়, সেই অবক্ষয়ের জায়গাটাকে থেকে আসলে বেরিয়ে আসতে হবে। আমাদের নৈতিকতা বিল্ড আপ কোথা থেকে শুরু হয়? আসলে নৈতিকতার চর্চাটা কিন্তু আসলে আমরা দেখি যে আমাদের পরিবার হচ্ছে তার ভিত্তিভূমি। তারপরে কি হবে? সেই পরিবার থেকে তিনি একটা সমাজ কাঠামোতে বড় হন, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ক্লাব এই সমস্ত জায়গায় যদি একটা নিয়ম আচার থাকে সেটা একরকম, আবার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তিনি পড়তে চান সেখানকার কাঠামো যদি সেরকম হয়, তাহলে কিন্তু আসলে নৈতিকতার ভিত্তিটা আসলে বলিয়ান হবে, শক্ত হবে, শক্তিশালী সেই জায়গাতে হবে। আবার আপনি যে সেই কথা জায়গাতে যদি আমরা তৈরি না করতে পারি, শুধু দুদক দিয়ে, শুধু বিচার করে, শুধু জেলখানায় পুরে ওই একের পর এক হাজিরা দিয়ে আসলে দুর্নীতি আসলে ওই অর্থে কিংবা কমে শুধু আনতে দোষারোপ যাবে করেও না। আসলে দুর্নীতি থেকে আমরা আর বেরিয়ে আসতে এটা পারবো আসলে না। ওই জায়গাটা বন্ধ করতে হবে। আমি কিছুক্ষণ আগে আপনাকে বলছিলাম যে কালো টাকা তৈরি হয়, সেই পথটা বন্ধ করেন। আপনি আসলে আমাদের ছেলে মেয়ে অথবা পরবর্তী প্রজন্ম যারা পরিবার থেকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কর্মজীবনে প্রবেশ করবে, তার যে নানা স্তর, অর্থাৎ সমাজের সামাজিক স্তর, বিশ্ববিদ্যালয়ের স্তর বা বিদ্যালয়ের স্তর, অথবা ধরেন যে তার পারিবারিক স্তর, এই স্তরগুলোতে যদি আমরা সেই জায়গাতে নৈতিকতার মানদণ্ডটা গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু সেই জায়গাটা তৈরি করা যাবে। নিশ্চয়ই। শুধুমাত্র রাজনৈতিক ঘোষণা, ইশতেহারের বক্তব্য অথবা সম্ভব নয়। পুলিশ দাবিয়ে ফেলা অথবা দুদকের কর্মকাণ্ড, এগুলো দিয়ে কিন্তু এগুলোকে অ্যাডজাস্ট করা যাবে আবু না। জাইদ আল মাহমুদ, বিরোধী দল একটা অভিযোগ করছে বারবার যে পুরো বেনজিরের ঘটনা কিংবা আজ যে ঘটনা সবটাই খোদ এই সরকারের সাজানো, কিন্তু আবার তারা এটিও বলেছে যে এই সরকারই তাদেরকে সৃষ্টি করেছে কিংবা এই সরকার তাদেরকে দ্বারা লাভবান হয়েছে। যদি তাদের দ্বারা এই সরকার লাভবান হয়, তাহলে কি দরকার ছিল সরকারেরই বা তাদের বিরুদ্ধে যত অভিযোগ আছে সবকিছু সামনে নিয়ে আসার? সরকার আসলে এই অভিযোগগুলো, বিরোধী দলের দাবিটা অমূলক নয়। সরকারের এই মুহূর্তে তাদেরকে ধরার বা তাদের বিষয়ে আলোচনা করা, আইনের আওতায় আনার, দুদক থেকে তাদেরকে নোটিশ করা, দুদক কিন্তু নিজে নিজে করেনি। অনেকগুলো পত্রপত্রিকায় নিউজ হয়েছে, তারপরে একজন এমপি গিয়ে তার বিরুদ্ধে অভিযোগ করেছে, তার পরবর্তীতে দুদক নড়ে চড়ে বসছে। হ্যাঁ, তখন দুদক বলল তাদের একজন কে দেশের বাইরে ছিল, আর দেশে আসছে, তারা মিটিং করছে, তারপরে তারা সিদ্ধান্ত নিয়ে তারা নোটিশ করছে। আসলে বিষয়টা সেখানে না, বিষয়টা হলো সদিচ্ছার অভাব। সরকারের উচ্চ মহলে, সরকারের বিভিন্ন স্তরে আমরা সদিচ্ছার অভাব দেখেছি। আমরা সরকার প্রশাসন তোষণ নীতি করে পালন করতে দেখেছি। সরকার সবসময় প্রশাসনকে তোষণ করে, কারণ অন্যায়ভাবে নির্বাচনগুলো করে আসছে, প্রশাসনকে ব্যবহার করে অন্যায়ভাবে উঠতে আসছে। আপনি এবার বাজেটে দেখেন জনপ্রশাসনের জন্য সবচেয়ে বেশি ব্যয় 22.1%, সবচেয়ে বেশি বরাদ্দ বাজেটে। তারপরে আপনার দ্বিতীয় বরাদ্দ হলো সুদ, ঋণের সুদ, দ্বিতীয় বরাদ্দ ঋণের সুদ, তৃতীয় বরাদ্দ হলো শিক্ষা খাতে, তারপরে পরিবহন খাতে, অন্যান্য খাতগুলো। আপনি এবার আসেন যে মালয়েশিয়া কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে। অনেক চেষ্টা তদবিরের পরে মালয়েশিয়াটা কয়েকবার বন্ধ হয়েছে, কয়েক দফায়, গত 2009 সাল থেকে এই 22 সাল 23 সাল পর্যন্ত। তারপরে যখন চালু হলো, চালু হওয়ার পরে প্রায় 4 লাখের কাছাকাছি লোক চলে গেল। অল্প কিছু লোক যখন ভিসা পাওয়ার পরও যেতে পারলো না, প্রায় 30,000 লোকের মতো। এখানে একটা সিন্ডিকেট বলে একটা শব্দ আমরা অনেক দিন শুনছি। আমি নিজেও এই ট্রেডে কিছু মানুষকে চিনি। এখানে 6 থেকে 8 লক্ষ টাকা মালয়েশিয়া কেন লাগবে? 2 লক্ষ টাকা তো মালয়েশিয়া যেতে পারার কথা। এখানে সিন্ডিকেটের পকেটেই 1.5 লক্ষ টাকা চলে যায়। একটা মানুষ ম্যান পাওয়ার, টিকিট করবে, মেডিকেল করবে, অন্যান্য জিনিস করবে, পাসপোর্ট বানাবে, তার সর্বোচ্চ 1,60,70,000 টাকা খরচ হবে। মালয়েশিয়া যাওয়া পর্যন্ত তার খরচ লাগে তার 2 লাখ টাকার বেশি লাগার কথা না। মালয়েশিয়া খুব কাছের একটা দেশ বাংলাদেশের, সেখানে প্লেন ফেয়ারও অত বেশি না। তারপরে 6 থেকে 7-8 লক্ষ টাকা করে মানুষগুলো দিয়ে সুদে ধারে কর্জে গরু বাছুর বিক্রি করে, জায়গা জমি বিক্রি করে মানুষ। এখানে দেখেন সরকারের এই আজিজের নাম ওখানে পাবেন, এই বেনজিরের নাম ওখানে পাবেন, এই সিন্ডিকেটের মধ্যে পাবেন, 10-12 জন এমপির নাম সেখানে পাবেন। 2-4 জনের নাম আমি বলে যাই। সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল জড়িত, এখানে নূর আলী জড়িত, ইকবাল সাহেব জড়িত, বেনজির ঢাকার এমপি, ঢাকার আওয়ামী লীগের, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি উনি, আরেক বেনজির, হ্যাঁ উনিও জড়িত, ধামরাই, হ্যাঁ ধামরাই, উনি ঢাকা জেলার সভাপতি। আরও অসংখ্য এমপি আছে, 2-1 জেনারেল আছে এমপি। এরা প্রত্যেকে এই সিন্ডিকেটের সাথে জড়িত। গরিবের রক্ত চোষা পয়সা। প্রধানমন্ত্রী বলে জিরো টলারেন্স, প্রধানমন্ত্রী বলে বিচার করবে, বিচারের আওতায় কিভাবে গরিব মানুষগুলোকে মেরে ফেলল। সরকার নিজে দুর্নীতি করে, দুর্নীতিকে প্রশ্রয় দেয়, লালন পালন করে। না, যদি দুর্নীতি মুক্ত জায়গাতে যেতে চান, দুর্নীতিতে আসলে কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? একেবারে প্রান্তিক জনগোষ্ঠী আসলে ক্ষতিগ্রস্ত হয়। মানে দুর্নীতির কিন্তু আসলে একেবারে প্রান্ত থেকে পর্যায়ক্রমে আনুপাতিক হারে হয়তো সেগুলো আসলে কমতে থাকে।
আর যাদের প্রভাব বলা আছে তাদের তো দুর্নীতি মানেই হচ্ছে তাদের জন্য স্বস্তির জায়গা, তাদের সুখের জায়গা, সমৃদ্ধির জায়গা। তাই সেই জায়গা থেকে যদি আপনার তৃণমূল মানুষকে স্বস্তিতে দিতে চান, সহজে সেবা পেতে চান, সেটা ম্যান পাওয়ারের ব্যবসা হোক, আর পণ্যমূল্যের বাজার হোক, অথবা ধরেন স্কুল কলেজে ভর্তির সুযোগ হোক, যদি সহজ করে দিতে চান মেধার ভিত্তিতে, অর্থাৎ বাড়তি পয়সা যদি না যায়, তাহলে সেই সুযোগটা তৈরি করে দিতে পারলেই তো আসলে প্রান্তিক মানুষের কাছে একটা ভালো সেবা পৌঁছে দেওয়া সম্ভব। যদি রাজনৈতিক দলগুলো যেহেতু জনগণকে নিয়ে কাজ করে, জনগণের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করে, তাদের উন্নয়ন অগ্রগতির কথাই তারা চিন্তা ভাবনায় তাদের স্থান পায়। সেই জায়গাটাকেই যদি আসলে সেবা বাড়াতে চায়, তাহলে আসলে দুর্নীতিবাজদের আসলে সমূলে উৎপাদন করতে হবে। সেই জন্য আমি বারবারই মনে করি যে এটার জন্য রাজনৈতিকভাবে খুব দৃঢ় সদিচ্ছার প্রয়োজন। ঢালাওভাবে আবার যদি আমরা শুধু সরকারকেই দোষারোপ করে যাই, না, সেটাও কি এটা কোনো যেমন কাজে আসবে? রাজনৈতিকভাবে দৃঢ় সদিচ্ছার প্রয়োজন। আর কিছু হচ্ছে পদ্ধতিগত সংস্কার, যেমন বারবারই বলছি কালো টাকা উৎপাদনের পথটা তৈরি করে দেওয়া, ডিজিটালাইজ পদ্ধতি তৈরি করে দেওয়া। অর্থাৎ আপনি যদি ধরে নেন যে আজকে যদি আপনি কোনো এলাকায়, সম্ভবত আমাদের সব এলাকাতেই, যে আমরা কিন্তু অনলাইনে অর্থাৎ ডিজিটাল মাধ্যমে বাড়ির খাজনা পরিশোধ করতে পারি। আমরা তো এও জানতাম যে 70 টাকা খাজনা দিতে যে ওই অফিসে গেলে 500 টাকা হয়তো বা স্পিড মানি বলেন আর ঘুষ বলেন হয়তো দেওয়া লাগতো। তা আমি তো এখন আসলে অনলাইনে এটা জমা দিতে পারি, অর্থাৎ ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সেই সুযোগ সুবিধা সেই জায়গাটা তৈরি হয়েছে। ভাই ব্যাংকের কথা বলছিলেন 3 ঘন্টা অপেক্ষা করতে হয়। আপনার যদি আসলে এক ধরনের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড থাকে, সেই ডেবিট কার্ডে তো আসলে আপনি যখন চাইবেন তখন টাকা থাকে না, বুথে টাকা নাই। এই অভিযোগের সাথে হয়তো আমি পরিচিত না, হয়তো কোনো কারণে টেকনিক্যাল সাপোর্ট অথবা স্বাভাবিকভাবে না থাকতে পারে, সেইটি হচ্ছে অন্য জায়গায়। ভাইয়ের কাছে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংকে যারা এই যে ডিজিটালাইজ পদ্ধতিগুলো যদি আপনি করে দিতে পারেন, আর দ্রুত, আসলে আমরা জানি যে বিভিন্ন সময় আমরা শুনেছিলাম যে ফাইল কোন কর্মকর্তার কাছে কতদিন থাকবে, সেই ধরনের এক ধরনের প্রজ্ঞাপন বা নির্দেশনা যদি থাকে যে আসলে 2 ঘন্টার ভিতরে বা 5 ঘন্টার ভিতরে বা 2 দিনের ভিতরে এই ফাইলটা ছেড়ে দিতে হবে, এটা 5, 7, 10 দিনের কাছে যদি ঘুরতে হয়, তাহলে কত দিনের ভিতরে আসলে আমি সিদ্ধান্তটা স্বয়ংক্রিয় পদ্ধতিতে পেতে পারি, সেই পথগুলো যদি তৈরি করে দেওয়া যায়, তাহলে সেই দুর্ভোগের জিনিসগুলো কিন্তু লাঘব হয়ে যাবে। আমি কেন বাড়তি পয়সা দিব? যেমন ধরেন বাস ভাড়া বেশি নাই, কেন বাড়তি নাই? আসলে এইটার আসলে তদারকি কার্যক্রমেরও কিন্তু আমরা দেখি যে সীমিত অবস্থান, ওই জায়গাগুলো তৈরি করা। আর এই যে গোষ্ঠীভিত্তিক যে দুর্বৃত্তায়ন যে সমস্ত জায়গায় হয়েছে, সেই গোষ্ঠীভিত্তিক দুর্বৃত্তায়ন বলেন, সিন্ডিকেট বলেন, চক্র বলেন, অথবা নেক্সাস বলেন, যে নামেই আপনি ডাকেন না কেন, তাদেরকে আসলে আইনের আওতায় নিয়ে আসেন, ভেঙে খাটখান করে দেন, সাধারণ মানুষের সেবাকে নিশ্চিত করেন। তাহলে দেখবেন যে আসলে এই যে পারিবারিক শিক্ষা, নৈতিক শিক্ষা, সেগুলো যেমন ক্রমশ বাড়বে এবং এই সংস্কারের জায়গা থেকে আসলে কিন্তু ধন্যবাদ আপনাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী সন্ধ্যা দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ। আর পাইলাম না শেষের দিকে।